স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH যে কথা এই মুহূর্তে বলছিলাম, এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের দেওয়ার আছে, সবার আগে রিপাবলিক বাংলা এই ব্রেকিং নিউজটা আপনাদের সামনে নিয়ে এসেছিল। কি ব্রেকিং নিউজটা? সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে ইলেকটোরাল যে রোল, অর্থাৎ ভোটার লিস্ট, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সংশোধন করার যে চেষ্টা ইলেকশন কমিশন করছিল, নির্বাচন কমিশনের, সেই চেষ্টায় জল ঢেলে দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডি জোটের পার্টনাররা। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নির্দিষ্টভাবে বললেন যে না, যেভাবে ইলেকশন কমিশন সংশোধন করতে চায় সেই সংশোধনটা করতে পারে তারা, অর্থাৎ কোনো স্থগিতাদেশ তিনি দিলেন না বিহার ভোটের আগে। অর্থাৎ খুব সিম্পল ব্যাপারটা, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন নিবিড়ভাবে, একদম ডিটেলড ভাবে যেটা করতে চায় তা হলো নির্বাচন কমিশনের একটা লিস্ট তৈরি করা। 2003-এর আগে যারা ভোটার তালিকায় নেই তাদের নাম নতুনভাবে নথিভুক্ত করা, এবং তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিছু খতিয়ে দেখা। এতে কার সুবিধা কার অসুবিধা? দেখুন, সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যখন বিরোধী ছিলেন, সাংসদ ছিলেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সবচেয়ে বড় দাবি ছিল যে বাংলায় নাকি প্রচুর ভোটার আছে, ভুতুরে ভোটারদেরকে সরাতে হবে। এবং আমার যতদূর মনে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে পরিমাণ বিপ্লব, যে পরিমাণ তিনি হুলুস্থুলু করেছিলেন পার্লামেন্টে, সেটা নজির হয়ে থাকবে। কখনো শাল ছুড়ে দিয়েছিলেন, কখনো চিৎকার করেছিলেন, এই সমস্ত কিছু করেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গাদেরকেও মাথায় তুলে রাখতে চান? দেখুন, আমরা জানি বাংলাতে রোহিঙ্গাদেরকে এরপরে হয়তো বিপ্লবী বলা হবে, কারণ বাংলার বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন খড়গহস্ত হলেন? আমরা জানি যে নির্বাচন কমিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভোটের আগে একটা প্রচণ্ড অসূয়া থাকে। কিন্তু এটা, অর্থাৎ যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন করার 2026-এর আগে, বিহারে যেটা হচ্ছে বাংলাতেও সেটা হবে, সেই সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এই সংশোধনটা করলে নাকি বাংলার ভোটারদের সমস্ত নাম বাদ চলে যাবে। সত্যি কি তাই? আসলে ডাল মে কুছ কালা হ্যায়। কেন? একটা প্রতিবেদন দেখুন এবং তারপর নিজে বুঝুন। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুতরাং ইটস এ হরর গেম। দেশের শীর্ষ আদালতে সাফ শাক দিয়ে মাছ ঢাকতেই যাবতীয় হামবড়াই। ভোটার তালিকা সংশোধনে কোনো বাধা নেই। নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়ার প্রয়াস আর ধোপে টিকবে না। এরকমটা হবে বলেই কি দিশেহারা হয়েছিলেন মমতা? মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না, আমার মাথায় কিছু ঢুকছে না। 1987 সালের আগে যারা জন্মেছেন তাদের হবে না, 1987 সালের পরে। তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন। নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা করছিল ইন্ডি জোট, সেই চাপ ধোপে টিকলো না। বহু ভুতুরে ভোটার, বাংলায় যেটা হয়, সেই বহু ভুতুরে ভোটারের নাম এবার বাদ চলে যেতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের জন্য আকাশ ভেঙে পড়া, বাজ ভেঙে পড়া মাথার মধ্যে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া চেষ্টা করেছিলেন যেন তেন প্রকারেণ মানুষকে ভয় দেখাতে। সে ভয়ও যে অমূলক তা স্পষ্ট আজকের নির্দেশে। Sometimes they do not know where is the villager, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? রোহিঙ্গা বা অন্য কেউ যাদের 2003-এর নাম নেই তাদের তার মানে দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবে না। একদম সিম্পল হয়ে যাচ্ছে তো হিসেবটা। একদম সঠিক ধরেছেন। 2003-এ যাদের নাম রয়েছে এমন কোন ভোটার তালিকায় থাকা তাদের বংশধরেরা, তাদের উত্তর প্রজন্ম
তাদের কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। বুঝুন তাহলে ভোট কারচুপিতে কতটা মরিয়া হলে মানুষকে ভুল বোঝানো যায়। এমনিতেই শাসকের প্রশ্রয়ে ভুয়ো ভোটারের রমরমা, হাতে নাতে ধরা পড়ে ভুয়ো ভোটার। ভোটের দাম রয়েছে, নীল দাম রয়েছে এবং তাকে নিয়ে কার্যত পালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা পুষে সন্ত্রাস চালায় শাহজাহান বাহিনী। শেখ শাহজাহান এখন জেলে, তাহলে এখন এখানে অত্যাচার কারা চালাচ্ছে? কাদের মোল্লার বাহিনী রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে। কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে, বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। এইসব সন্ত্রাসবাদীদের বাংলার বুকে জায়গা করে দিতেই কি সংশোধনের কথা জানা মাত্র দিশেহারা মমতা? মানে 1947 সাল থেকে কোনো কম হবে না, আমার মাথায় কিছু ঢুকছে না। ভোটার আধার এবং বায়োমেট্রিক ভোটার কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিকের দাবি করবেন নাকি মমতা? তাহলে তো কে ভোটার কে নয় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো ভোটার ধরার সৎসাহস দেখাবেন নাকি ক্ষমতা হারানোর ভয়ে রোহিঙ্গা ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটার পোষার মরিয়া চেষ্টা চালিয়ে যাবেন? রিপাবলিক বাংলা। বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের জগন্নাথ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করছিলেন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমি অনুরোধ করেছিলাম কিছুটা সময় যাতে এই পুরো ব্যাখ্যাটা একবার দেওয়া যায় তার জন্য লাইভে আসতে। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি অতিথিদের কাছে অগ্নিবাণ নেওয়ার আগে খুব দ্রুত জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যেতে চাই। সহজভাবে জগন্নাথদা যদি একটু বুঝিয়ে বলেন কি কি সংশোধন হতে চলেছে, মানুষ তো জানতে চাইছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে সবার নাম বাদ চলে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে, এটা এনআরসির প্রথম ধাপ ইত্যাদি, মানে আমি এই ডিবেট শুরু করার আগে আপনার থেকে জানতে চাই সংশোধনগুলো কি একটু সহজ বাংলা ভাষায় যদি বুঝিয়ে দেন। দেখুন, বিষয়টা নিয়ে এত জটিলতা করার কোনো কারণ নেই, অত্যন্ত সহজ বিষয়। ভারতবর্ষে এই যাবৎকাল 17 বার এই একই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। অর্থাৎ আমাদের শরীরে বদ রক্ত জমলে যেমন সেই বদ রক্ত বের করে দিতে হয়, নতুন রক্ত সঞ্চালন করতে হয়, তবেই শরীর তরতাজা থাকে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ থেকে শুদ্ধতর করার জন্য মূল আধারটা কি? মূল আধার ভোটার লিস্ট। সেজন্য নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন যখনই প্রয়োজন মনে করেছে দেশ জুড়ে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর কাজ করেছে। এর আগে সর্বশেষ হয়েছিল পশ্চিমবঙ্গে 2002-03 সালে, একই সময়ে বিহারেও হয়েছিল। তো কি হয় এই সংশোধনীতে? এই সংশোধনীতে দেখুন, প্রতিবার আমাদের এখন ধারাবাহিকভাবে নিরন্তরভাবে ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তন করা যায় এবং প্রতি বছরের শেষের দিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্পেশাল সামারি রিভিশন SSR চলে। এই SSR স্পেশাল সামারি রিভিশন এবার এখন হচ্ছে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ঠিক, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেটর বা বুথ লেভেল অফিসার যারা, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শনাক্ত করবেন এবং নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রি ফিল্ড ফর্ম, আগে থেকেই পূরণ করা ফর্ম, কি পূরণ করা থাকবে? আপনার ভোটার কার্ডে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, পার্ট নাম্বার, ভোটার তালিকায় কত নম্বরে আপনার নাম রয়েছে, সিরিয়াল নাম্বার, তা পূরণ করা একটি ফর্ম আপনার কাছে বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে নিয়ে যাবে। কারা বুথ লেভেল অফিসার? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার ওই আশা ইত্যাদি, আশা, হতাশা, ভিআরপি এই ধরনের কর্মচারীরা ছিলেন। কিন্তু এবার নির্বাচন কমিশন বলেছে না, গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, প্রভিডেন্ট ফান্ড পায়, স্থায়ী কোনো কর্মচারীকেই বুথ লেভেল অফিসার করতে হবে। অস্থায়ী কর্মী হতে কেউ যদি বাংলাদেশি ভোটারের নাম তোলে, রোহিঙ্গা ভোটারের নাম তোলে, তাহলে ইলেকট্রনিক্যালি তাদেরকে চিহ্নিতকরণ সম্ভব এবং তাদের শাস্তি হবে। অজস্র এরকম বুথ লেভেল অফিসারকে ইতিমধ্যে নির্বাচন কমিশন গাফিলতির জন্য শোকজ করেছে, EROদের শোকজ করেছে, EROদের শোকজ করেছে। তো এই BLOরা যাবেন বাড়ি বাড়ি, তাতে একটা প্রি ফিল্ড ফর্মে তারা ফর্ম পূরণ করে দিতে হবে। ডকুমেন্ট লাগবে, আবার ডকুমেন্ট লাগবেও না। ডকুমেন্ট কাদের লাগবে না? 2003 সাল, সেই 2003 সালের 1 জানুয়ারি শেষ যে বিশেষ ভোটার তালিকা সংশোধন হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাই করার পর ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল 22 বছর আগে,
সেই ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের এবং তাদের উত্তর প্রজন্ম, সেই পরিবারের যে ফ্যামিলি ট্রি, সেই ফ্যামিলি ট্রির কাউকে কোনো পরিচয়পত্র দিতে হবে না। কি দিতে হবে? শুধুমাত্র 2003 সালে থাকা ভোটারের এপিক নাম্বার, আর কিচ্ছু না। ধরুন আজকে 2025 সালে যিনি 18 বছর পূর্ণ হচ্ছে, সে 18 বছর যদি পূর্ণ হচ্ছে, আমি যদি ধরেই নিই যে তার পিতা বা তার মাতা সে নিজেও 18 বছরের মাথাতেই এসেছে, ভোটার কার্ডও পেয়েছে আর সন্তানেরও জন্ম দিয়েছে, তাহলে এই 18 আর সে জন্মেছে আরও 18 বছর আগে, এই 36 বছর আগে যদি আপনি ভাবেন, তাহলে 89-90 সালে তাদের জন্ম হয়েছে। তাহলে আজ যদি 18 বছর বয়স হয়েছে, তার পিতামাতা যদি মাত্র 18 বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে থাকে এবং ভোটার কার্ড একই বছরে পেয়ে থাকে, তাহলে সে ভোটার কার্ড সে পেয়েছে হচ্ছে ভোটার কার্ড, তার জন্ম হয়েছে 89-90 সালে, তাকেও কোনো ডকুমেন্টেশন দেখাতে হবে। ঠিক, কিন্তু ডকুমেন্টেশন একটা অংশকে দেখাতে হবে। কাদের দেখাতে হবে? যে যারা বাপ ভাড়া করেছেন, মা ভাড়া করেছেন, ঠিকানা ভাড়া করেছেন, বয়স ভাড়িয়েছেন, মিথ্যা আধার কার্ড করেছেন, নির্দিষ্ট ফ্যামিলি ট্রি নেই, ঠিকানা নেই, 21 থেকে 25 বছরের উপর গিয়ে হঠাৎ করে এসে ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের তো দেখাতে হবে। তাই 2003 থেকে 2025 সাল পর্যন্ত এমন ভোটার যারা মূলত অনুপ্রবেশকারী, তাদের তো ভোটার তালিকার জন্য নাম যাচাইয়ে জগন্নাথ দা লাগবে। ঠিক, বুঝতে পেরেছি। জগন্নাথ দা, আমার আরেকটা প্রশ্ন, আপনি 2000 থেকে 2025-এর এই কাট অফটা বলছেন, খুব ভালো কথা। মধ্যবিত্ত বাঙালি বা ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দুদের কোনো সমস্যা নেই, সমস্যাটা এবার বাড়বে হচ্ছে রোহিঙ্গাদের। কিন্তু আমাকে এটা বুঝতে হবে আমার দর্শকদের জন্য এই মুহূর্তে, রোহিঙ্গা ভোটারদের বিরুদ্ধে বিজেপি বলছে বা কেন্দ্রীয় সরকার বলছে এটা এই মুহূর্তে একটা বড় স্টেপ হতে পারে, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বিজেপির, এটা দাবি। কিভাবে একটু যদি বুঝিয়ে বলেন, আমি তারপরে আপনাকে ছেড়ে দেবো। জাস্ট এই উত্তরটা যদি আপনি আপনার ভার্সনটা বলেন। যারা তথাকথিতভাবে এই সুপ্রিম কোর্টে গিয়ে বিহারের ভোটার সংশোধনীর কাজ আটকে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেন, সংশোধন এবং ভোটার তালিকা সংশোধনের কাজ চালিয়ে যেতে বলেছে। যে সময়সীমা দিয়েছে তার মধ্যেই বিহারের ক্ষেত্রে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ হয়ে যাবে। আমরা আশা করছি অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গের জন্য এসআইআরের নাম হয়তো এসআইআর নোটিফিকেশন হয়ে যাবে। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, 2002-03 সালের যে বিশেষ এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল, তা তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দাবি ছিল, এবং সেবার 60 লক্ষ নাম বাদ গেছিল। শুধুমাত্র বাংলাদেশিদের নাম বাদ গেছিল তা না, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটার, এএসডি ভোটার যাদের বলা হয়, যারা এক জায়গায় থাকে না, যারা মৃত ভোটার এবং যারা এক স্থান থেকে ঠিকানা পরিবর্তন করে অন্য স্থানে চলে গেছে, এরকম 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, 20 লক্ষ নতুন সংযোজন হয়েছিল, সব মিলিয়ে 40 লক্ষ ডিলিশন হয়েছিল। আমার ধারণা বা আমাদের ধারণা যে এবারের পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে যে পরিমাণে গত 15 বছরে বাংলাদেশি, রোহিঙ্গা এরা ঢুকেছে, তাদের নাম বাদ যাবে। এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে তো বিশেষ করে উল্লেখ করার মতোই যে রোহিঙ্গারা ভারতবর্ষের নতুন বিপদ। পশ্চিমবঙ্গের করিডোর হচ্ছে রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষের অন্য প্রান্তে, হায়দ্রাবাদ, দিল্লি, জম্মু, তামিলনাড়ু, এই যে বিভিন্ন জায়গাতে রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে, সমস্ত রোহিঙ্গারাই কিন্তু এসেছে পশ্চিমবঙ্গ দিয়ে, পশ্চিমবঙ্গের জলপথ দিয়ে, বারুইপুর অঞ্চল দিয়ে, সন্দেশখালী এলাকা দিয়ে, বনগাঁর কিছু এলাকা দিয়ে। তো এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণের কাজটিও হবে, কারণ এরা ক্রমশ এদেশে আসার পর এটি বাবা ভাড়া করে। প্রথমে 18 বছরের নাম দিয়ে বিএলএ বুথ লেভেলে অফিসারদের পয়সা দিয়ে নাম তুলে নেয়, পরের বছরে গিয়ে ভোটার তালিকায় বয়সটি কারেকশন করে নেয় আর বাবার নাম বদলে ফেলে। এই জিনিস স্পেশাল সামারি রিভিশনে ধরা পড়বেই। কোথাও না কোথাও যা যা ক্রাইটেরিয়া দিয়েছেন তাতে এই রোহিঙ্গা এবং বিশেষ করে সদ্য অনুপ্রবেশ যারা করেছেন, সবে যারা এসছেন, এসে প্রথমে নাম তুলেছেন, এখনো সংশোধন করার সুযোগ পায়নি, তারা সবাই ধরা পড়ে যাবে। এবং আমার ধারণা অন্ততপক্ষে 1 কোটি ভোটারের যাচাই পর্ব এর স্ক্রুটিনির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে যেতে হবে। বদ রক্ত বেরিয়ে যাওয়া মানেই শরীরে বিশুদ্ধ রক্তের জন্ম দেওয়া, এবং শরীরে বিশুদ্ধ রক্ত হলে পরে তরতাজা প্রাণ নিয়ে ক্লিন ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে। এবং এ দাবি তো শুধুমাত্র বিজেপির না, বিজেপি তো আধার ভোটার লিঙ্ক করে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে ভোট দিতে চাইছে। যে আধার ভোটার লিঙ্ক হয়ে থাকবে, বায়োমেট্রিক অ্যাক্সেসে বুথ কেন্দ্রে ভোটার দাঁড়াবে, চোখের মনি
তাকাবে, গ্রিন আলো জ্বলবে, ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবে। এই ব্যবস্থার দাবি বিজেপি করছে। একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ভোটার লিস্ট থেকে সচিত্র পরিচয়পত্রের জন্য ভোটার লিস্টে দাবি করেছিলেন 21শে জুলাই, তার আন্দোলনেই তো এই ইস্যুতেই তো আন্দোলন হয়েছে। উনি তো এই ফেব্রুয়ারি মাসেও 25 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভোটার লিস্ট থেকে এই ধরনের নাম বাদ দেওয়ার জন্য, ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য বললেন। এখন তার উল্টো বুঝলি নাম হলো কেন পরিস্থিতি, এবং তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছেন কেন? কারণ তার যারা ভোট ব্যাংক, এই যে ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, সেই ভোটার তালিকা পরিষ্কারের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের উপর বড় আঘাত আসতে চলেছে। যার পর নয়, যে কোনো মূল্যে তিনি এই ভোটার তালিকা সংশোধনের কাজ আটকাতে চেয়েছেন। অথচ তার রাজনৈতিক জীবনে যতদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তার মূল কাজ ছিল যে সিপিএম বা বামফ্রন্ট ভোটার তালিকায় কারচুপি করে ভোটার তালিকা সংশোধন করুন। কেজে রাও পশ্চিমবঙ্গে কার দাবিতে এসেছিলেন? টিএন সেশনের মাধ্যমে সচিত্র পরিচয়পত্রের দাবি কে তুলেছিলেন? তার ফলে আজ বিরোধী দলনেত্রী থাকাকালীন যা 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 দাবি তুলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে যা দাবি তুলেছেন, কমিশন সেই কাজ করতে শুরু করলো, তখন তিনি একদম বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ দা। জগন্নাথ দা আমাদের সঙ্গে ছিলেন, জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি একেবারে সরাসরি অগ্নিবাণ এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ 1 নিয়ে বিতর্কের দিকে এগোবো। বিতর্কের আমাদের শাসকপন্থী এবং বিজেপিপন্থী যারা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু ভোট লুঠে ধাক্কা বুঝেই ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই বিপদে পড়েন তখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন ভয় পান তখন নিজে ভয় দেখান না। এবারও কি তাই? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, সেগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যেতে পারে। দুষ্টু লোক ভ্যানিশ, বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায় ওই বদ রক্ত বেরিয়ে যেতে পারে। এই মুহূর্তে দুজন এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এবং বাইরেও অনেকে রয়েছেন। যারা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন জুম থেকে, এবং প্রসূন মৈত্র আইনজীবী রয়েছেন। আমি প্রথমে দাদা আপনার কাছে আমি জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় অনুপ্রবেশকারীদের নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন যখন তিনি এমপি ছিলেন। ভোটার লিস্ট সংশোধনীতে কোনো আপত্তি নেই। আজকে যেটুকুনি সুপ্রিম কোর্টে বিচারক এবং আইনজীবীদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তাতে সুপ্রিম কোর্ট কিন্তু একটা প্রশ্ন কমিশনকে করেছে যে আপনাদের কাজ নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে সময় নিয়ে। অর্থাৎ বিহার নির্বাচনের ঠিক আগে আপনি সংশোধনী করতে চাইছেন, বাংলা নির্বাচনের ঠিক আগে আপনি সংশোধনী করতে চাইছেন। এত মানে ঠিক নির্বাচনের আগে এত কম সময়ের মধ্যে আপনারা তো তাড়াহুড়ো করে করতে চাইছেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই যে কিছুক্ষণ আগে জগন্নাথ চ্যাটার্জি যিনি বললেন, একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি ঠিক বলেছেন, এটা শুধু সুপ্রিম কোর্ট না, যে কেউ, মানে আপনি সবারই তো মনে হবে যে কোনো ঘটনার আগে যে ভোটের আগে হচ্ছে। এই জন্যই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক ভোট, মানে একটা দেশে একটা ভোট হয়ে গেলে আর এই সমস্যাটা হবে ঠিক। তারপর তো সেটাতেও আপনাদের আপত্তি, তারপর তো আবার মোদী বলবে যে এক দেশ এক দল, মানে একটা দেশ থাকবে শুধু বিজেপি থাকবে না। যাই হোক, সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে জগন্নাথ চ্যাটার্জি যে কথাটা বললেন, আপনি দাঁড় করালেন ভোটার লিস্টের পুরো বিষয়টা নিয়ে। কে এতক্ষণ বক্তব্য রাখলো? বিজেপির মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জি। আপনি কিন্তু নির্বাচন কমিশনের তুমি নির্বাচন কমিশনের কোনো লোককে দাঁড় করিয়ে কিন্তু বক্তব্য রাখাতে পারলে না। আমরা ঠিক 1 মিনিট, আমরা ঠিক এটাই বলতে চাইছি। আগে নির্বাচন কমিশন ছিল স্বয়ংশাসিত একটা সংস্থা, এখন নির্বাচন কমিশনটা হচ্ছে বিজেপির পার্টি অফিস। বিজেপির লোকরা বক্তব্য রাখবে যে নির্বাচন কমিশন কি কি করছে, যেটা জগন্নাথ চ্যাটার্জি বক্তব্য রাখলেন। এখানে বক্তব্য রাখা উচিত ছিল প্রাক্তন কোনো নির্বাচন কমিশনের আধিকারিক, তিনি বোঝাতে পারতেন। জগন্নাথ চ্যাটার্জি যেটা বোঝাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে নির্বাচন কমিশন কি করবে মোদী বোঝাবে, সেটা আমাদেরকে বুঝতে হবে, এটাই আমাদের আপত্তি। আমাকে একটা জিনিস বলুন, আমি তারপরে বাকিদের কাছে যাব। যে জগন্নাথ চট্টোপাধ্যায় বোঝানোতে আপনার আপত্তি, বিজেপি বোঝানোতে আপত্তি, আপনি নিজে একটু বুঝিয়ে দিন না সাধারণ মানুষকে যে আসলে এটাতে কোনো ভয়ের বা কোনো ধরনের কোনো প্রবলেমই নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছে। না এখন এটা কি এনআরসি? না একদম, আমি বলছি 2000 আপনার ভোটার আইডি কার্ড আছে না, একদম আমি বলছি আপনার ফ্যামিলি ট্রি পুরোটা ভারতবর্ষ, তাহলে সমস্যা কোথায়? শোনো, বিজেপিকে জেতানোর জন্য যেভাবে দিল্লিতে আমরা নির্বাচন দেখেছি, বিজেপিকে জেতানোর জন্য যে কোনো রকম ভাবে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে।
এবং এই ভোটার তালিকা যে সংশোধন, যে সময় কম, তার মধ্যে এই সংশোধনের যে প্রক্রিয়া, যে নথিপত্র চাইবে, যেভাবে মানুষকে হ্যারাস করবে, যেভাবে কোথায় কোন কাগজে সই করতে গিয়ে কোন কাগজে সই করিয়ে নেবে, এই সমস্ত করে বিজেপিকে জেতানোর একটা মারাত্মক প্ল্যান চলছে। এবং আমরা বলছি যে মানে একজনও মানুষের যদি ভোটাধিকার থাকা সত্ত্বেও সে ভোট প্রয়োগ করতে না পারে, তার জন্য দায়ী থাকবে এই ভারত সরকার। বেশ, আমি একদম সরাসরি প্রথমে যাব প্রসূন মৈত্রর কাছে। আইনজীবী প্রসূন মৈত্র দীর্ঘদিন ধরে এই ধরনের মামলাগুলো নিয়ে তিনি সামনে থেকে দেখছেন। আমাকে একটু বলুন তো যে এটাও আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছেন, কিন্তু বাংলার দর্শক বুঝতে চাইছে। আপনি আইনজীবী হিসাবে যদি একটু বলেন যে আসলে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বের করাটা কতটা প্রয়োজন এবং ওই ভুতুরে ভোটারদেরকে বের করাটা। প্রসূনবাবু। না, এটা যাওয়ার আগে আমি একটু আমার আগে যে বক্তব্য রাখছিলেন সৌরভবাবু, তাকে একটু বলবো, সৌরভবাবুকে। উনি বলছিলেন যে আজকে নির্বাচন কমিশনারে কি বলে জগন্নাথবাবুকে কেন বক্তব্য রাখতে হচ্ছে, মানে এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তাদের একটা পক্ষপাতিত্ব রয়েছে। একটু ইতিহাস মনে করিয়ে দিই। এই নির্বাচন কমিশন যখন ইন্দিরা গান্ধী নির্বাচনকে অবৈধ বলেছিল, দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, মনে আছে সৌরভবাবু? এবার সেকেন্ড প্রশ্নে আসি। হ্যাঁ, বলুন। এবার সেকেন্ড প্রশ্নে আসি। দেখুন, আমিও সহমত যে বিহার নির্বাচনের 1-1.5 মাস আগে প্রক্রিয়া গ্রহণ করা আরো আগে করা উচিত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের তার সঙ্গে যদি আমরা তাৎপর্য খুঁজি, তাহলে কি সময় সাপেক্ষেতে কোনো গলতি আছে? বিহার নিয়ে আপত্তি মেনে নিলাম, ঠিক আছে, বিহারে 1.5 মাস 2 মাস বাকি, তার আগে কেন এরকম উদ্যোগ নিতে গেল? কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন তো আগামী বছর মে মাসে, তাহলে আপত্তিটা কোথায়? কিন্তু মমতা ব্যানার্জি সিঁদুরে মেঘেই ডরাচ্ছেন, কারণ তিনি ঘর পোড়া গরু। কারণ তিনি জানেন বিহারে যেটা হচ্ছে সেটা একটা আগাজ, মানে শুরুয়াত, মানে সূত্রপাত। এর ফল তাকেও ভোগ করতে হবে, এবং যদি সত্যি ভোগ করতে হয় তাহলে সেক্ষেত্রে তার রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে শাহজাহান শেখ হোক বা শওকত মোল্লা হোক বা যে কেউ হোক, তাদেরকেও বাদ যেতে হবে। মমতা ব্যানার্জি আতঙ্ক থেকে এর বিরোধিতা। মহামৈত্র কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, মহামৈত্র টিএমসির রিপ্রেজেন্টেটিভ, এবং সেই কারণে তিনি মামলা করেছেন। তো মমতা ব্যানার্জি যে ফিয়ার সাইকোসিস, এটা আমাদের বোঝার দরকার আছে, এবং সে কারণে আমাদের উপযুক্ত ভূমিকা নেওয়ারও দরকার আছে। এইটুকুই বলবো। আচ্ছা, আমি প্রসূনদা আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু সজলদা আছেন এবং সন্ময়দা আছেন। সন্ময়দা, আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি, তারপরে আমি ওপেন ডিবেট করব। সন্ময়দা, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ধাপে তো এই রোহিঙ্গা ভোটার বা এই অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে। দেখুন, আমি যখন লাগাতার এই বাংলাদেশ নিয়ে যখন রিপোর্টিং করছিলাম, তখন এই খবরগুলো রিপাবলিক বাংলা করছিল সন্ময়দা, যেখানে বাংলাদেশিরা ধরা পড়ছে, হাতে ভোটার কার্ড, আধার কার্ড, এই কার্ড, ওই কার্ড, সমস্ত কার্ড আছে। আমার বাড়িতে হয়তো অত কার্ড নেই যতগুলো অনুপ্রবেশকারীদের বাড়িতে কার্ড রয়েছে। তো কোথাও তো একটা বেঞ্চমার্ক তৈরি করতে হবে যে আমার ফ্যামিলি ট্রিতে আমার বাবা, আমার দাদু ভারতের ভোটার, এবং আমি আমার সন্তানও ভারতের ভোটার, এই চেনটা তৈরি করে আমি যে নাগরিক সেটা প্রতিষ্ঠিত করা। আমি প্রথমেই একটা কথা বলবো তোমাকে, সেটা হচ্ছে স্পেশাল সামারি রিভিশন। এই স্পেশাল সামারি রিভিশন কিন্তু আইনত স্বীকৃত একটা পদ্ধতি, যেটা গত 20, 22, 25 বছর আগে থেকে প্রয়োগ হয়েছে। আচ্ছা, এই স্পেশাল সামারি রিভিশনে কখনো কোনো জায়গায় কোনোভাবে তার কি কোনোদিন বিরোধিতা হয়েছে? তুমি বলো তো আমাকে। আমি এই প্রশ্নটা তোমার কাছে করছি যে কোনো জায়গায় কি বিরোধিতা হয়েছে? কোনো জায়গায় তো বিরোধিতা হয়নি। তা আজকে হঠাৎ বিরোধিতাটা হলো কেন? বিরোধিতাটা হলো তার কারণ সামনে বিহার নির্বাচন। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে সেটা ইম্পর্টেন্ট। প্রসূনবাবুর কথা অনুযায়ী যথেষ্ট জাস্টিফাইড যে কথাটা তিনি বলছিলেন। আমি তোমার কাছে একটা বেসিক জায়গা বলবো, সেটা হচ্ছে বিহারে যখন এই কোর্টে মামলা হয়েছে, ততক্ষণে বিহারে
প্রায় 57%, 57%, 57% ফর্ম জমা পড়ে গেছে। কিসের ফর্ম? জগন্নাথবাবু সঠিকভাবেই বলছিলেন যে 2003 পর্যন্ত যাদের অরিজিনালি বাবার নাম আছে, বাবা মার নাম আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু তাদের বাড়িতে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে এবং সেই ফর্মটা পরবর্তীকালে সেইটা প্রয়োগ হয়ে যাবে। আমি তোমার কাছে একটা জায়গা এখানে বলবো যে দেখো, সংবিধানের 326 অনুচ্ছেদ মেনেই কিন্তু এটা হচ্ছে, এটা কোনো বেআইনি কাজ কারবার হচ্ছে না। আমি আবার বলছি, কোন রকম বেআইনি কাজ কারবার যদি হতো তাহলে তো আজকে গত 25 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, তারা তো এই পার্টিকুলার ব্যাপারটায় স্পেশাল সামারি রিভিশনের বিরোধিতা করতে পারতেন। 2002-03 সালে যে সামারি রিভিশন হয়েছে, তারপরে তো সেই সময় 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের উদ্দেশ্যে যে কাগজগুলো ছুঁড়েছিলেন, সেই কাগজগুলো কিসের জন্য ছুঁড়েছিলেন? তার কারণ এই জালিয়াতির ভোটার লিস্টের নামগুলো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভালো করে খেয়াল করো মহিক, আমি এই জায়গাটা একটু তোমাকে পয়েন্ট আউট করব যে এই গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভায় যে ঘোষণাটা করলেন, বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেস যাবে ভোটার লিস্ট বাছাই করতে, অর্থাৎ ওইখানে একটা তালিকা তৈরি হয়েছিল, জাল ভোটারদের তালিকা। এই জাল ভোটারের তালিকাটা একটা এনর্মাস সংখ্যায় থাকার জন্য আগামী দিনে এই আইনি লড়াইটা লড়ার জন্য কিন্তু তার বেসিক প্রিপারেশন ছিল যে জাল এবং জল ভোটার থাকলে তাহলে আমার ভোটটা জিতে সুবিধে হবে। প্রশ্নটা হচ্ছে, আমার একটা খুব স্পেসিফিক পয়েন্ট আজকে আমি বারবার উল্লেখ করব, স্পেশাল সামারি রিভিশন সংবিধান স্বীকৃত 326 অনুচ্ছেদ অনুযায়ী, যেটা 2002-03 হয়েছে, যেটা 20 বছর আগে হয়েছে, এবং 2003 সালে হয়েছিল লাস্ট, 3 সালের পরে আর হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন সেই সময়ের আগে পরে, তো তখন তিনি বিরোধিতা করেননি। আজকে বিরোধিতা করছেন কেন? প্রশ্নটা হলো কারা ভোট দেবেন। তুমি যদি আরেকটা পয়েন্ট আমি এখানে নোট করাবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একটা টিম দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বায়োমেট্রিক নির্বাচন যাতে না হয় তার বিরোধিতা করে এসছেন। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, কয়েকদিন মাত্র আগে হয়েছে। আচ্ছা, সাম্প্রতিককালে 2002-03 সালে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবার পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে এখন যে অবস্থা রোহিঙ্গা পরবর্তী অধ্যায়, এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে জমি, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে না দেওয়ার পেছনে যে ইন্টেনশনটা ছিল, সেই ইন্টেনশনের মধ্যেই কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা তোমাকে চিহ্নিত করতে হবে। আমি শেষ করবো একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাহুল গান্ধী। আচ্ছা, রাহুল গান্ধী কালকে দেখলাম পাটনার সমাবেশ থেকে তিনি বিরোধিতা করছেন, বেবি বিরোধিতা করছেন, সিপিএম এর তরফ থেকে বিরোধিতা করছেন এই নির্বাচন কমিশনের এই সংশোধনী পর্বটা নিয়ে। আমার প্রশ্নটা এখানে, পশ্চিমবঙ্গের মাটিতে যখন পঞ্চায়েত ভোট লুট হয় তখন রাহুল গান্ধীরা কোথায় থাকেন? তখন মানুষের অধিকার হরণ হয় না? সামারি রিভিশন হলেই মানুষের অধিকার হরণ হচ্ছে? প্রশ্নটা থাকলো, আমি জানি না কংগ্রেসের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই হয়তো, তাদের উত্তর দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো জাল ভোটের জন্যই তিনি এই লড়াইটা লড়ছেন, কিন্তু কংগ্রেস তার কি অবস্থান এখানেও পরিষ্কার হওয়া দরকার। আমি আপনার কাছে আসবো আবার। আমি সজল ঘোষ, একদম এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। সজলদা, নির্বাচন কমিশন 2-3টে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে এবার 2026-এ, মানে সার্জিক্যাল স্ট্রাইক বলা যায়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে কারণেই এভাবে রিয়্যাক্ট করছেন। এক হলো, কোনো অস্থায়ী কর্মীকে এই কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই বিভিন্ন সিভিক কর্মী যারা। আর 2 হলো, এই মুহূর্তে উনি যেটা নিয়ে বিরোধিতা করছিলেন সুপ্রিম কোর্ট সেটার মান্যতাই দিল না, কোনো স্থগিতাদেশ দিল না। ফেয়ার ইলেকশন হলে আপনারা 2026-এ একটা লেভেল প্লেয়িং ফিল্ডে খেলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, খেলাধুলো ওসব মমতাদি করে বেড়ান, আমার তাতে কোনো আপত্তি নেই। সৌরভ খেলুক তার সাথে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি সৌরভদের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তরটা ওর সময় দেবে। সেটা হচ্ছে, ভারতবর্ষের নির্বাচনে ভারতীয়রা অংশগ্রহণ করুক, এটা তো নিশ্চয়ই সকলের এজেন্ডা হওয়া উচিত। এবং আমি বিজেপি করি, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট শুদ্ধিকরণের আন্দোলনের জননী যিনি ছিলেন তার নাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই আন্দোলনের ফলস্বরূপ 21শে জুলাই আমরা 13-14টা ছেলে মেয়েকে হারিয়েছি। আজকে তাদের রক্ত তো বৃথা হতে পারে না। আজকে তার লাইন মেনে গত ফেব্রুয়ারি মাসে মমতাদি বললেন ভোটার লিস্টে গন্ডগোল আছে, উনি নিজে দেখিয়েছিলেন। তারপর ওনার দল গেল
একদল গেল হচ্ছে বাড়ি বাড়ি, আর একদল গেল নির্বাচন কমিশনের কাছে, তারা তাদের অভিযোগ জানাতে গেল। এখন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই প্রসূনবাবু যা বলেছেন একেবারে খাঁটি কথা, যে বিহার নির্বাচন 1 মাস 2 মাস বাদে থাকতে পারে, সে নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন তো সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতীয়রা ভারতবর্ষের আদি ভূখণ্ডের সে যে ধর্মেরই হোক না কেন, যারা প্রকৃত ভারতবাসী তারা যদি ভোট দেয় তাহলে তাদের আপত্তির কিছু নেই। আর যারা আমাদের বর্ডার পার করে ঢুকেছে বিএসএফের ব্যর্থতার কারণে, যেটা সৌরভরা বলে, তারা নিশ্চয়ই ভোট দেবে, এটা নিশ্চয়ই সৌরভ চাইবে না। আমি বলি ভাই, নিজের ভালো পাগলেও বোঝে, আগামী ভবিষ্যতের কথা ভেবে আপনারা এইটাকে সমর্থন করুন। যেভাবে আমরা দেখেছিলাম আজ থেকে 47 সালে জুন মাসে সিপিএমের সিপিআই তৎকালীন তাদের বাইরে যা লাইন থাকুক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেখানে জ্যোতিবাবুও ভোট দিয়েছিলেন যে না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ভেতরে থাকুক। আমি বলছি যে আপনারা আমাকে একটা কথা বলুন, বলছে সৌরভ বলছে যে জগন্নাথবাবু বলছেন, তার মানে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। সৌরভবাবু তো প্রতিবাদ করার সুযোগ পেলেন, সৌরভবাবু তো প্রতিবাদ করার সুযোগ পেলেন, এটা তো নিশ্চয়ই আপনি এরপরে তো বলতে পারবেন না পক্ষপাত দুষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আমাকে বলুন যে উনি বলেছেন একজন ভোটারও যেন বঞ্চিত না হয়। সৌরভ, তোমাদের হাতে পড়ে বা সিপিএমের আমলেও যারা প্রকৃত বৈধ ভোটার, তারা কি সবসময় ভোট দিতে পেরেছে? তারাও তো ভোট দিতে পারিনি। আমি বলছি, একদম ডেফিনেটভাবে বলছি, আমি যে ওয়ার্ড থেকে নির্বাচিত, সেই 50 নম্বর ওয়ার্ডে এরকম অন্তত 250-300 ভোটার আছে যারা সেই বাড়িতেই থাকে না, সেই বাড়িতে তাদের কোনো অস্তিত্বই নেই। এমন ওয়ার্ডে, আমার ওয়ার্ডে, আমি শুধু আমার ওয়ার্ডে বলছি, সেখানে 250-300 এরম ভোটার আছে। এই ধরনের ভুয়ো ভোটার, এই ধরনের ভৌতিক ভোটার, এর বিরুদ্ধেই তো মমতা ব্যানার্জি একদিন লড়াই করেছিলেন। আমরা তো তাকে সেলাম জানাই, সেই পথেই তো আজকে চলছে। সজলদা, আমি ছবি একটা দেখাচ্ছি, 2021-এর পঞ্চায়েত ভোটের সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন বিহারেই হয়েছিল। এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে হ্যাঁ এটা তো দারুণ ব্যাপার, আমাদের রাজ্যে হোক। বায়োমেট্রিক নিয়ে বাংলার তৃণমূলের সমস্যা। আমি বলছি, বায়োমেট্রিক হলে কি এমন যে সব রাজ্যে বিজেপি জিতে যাবে? তা তো হবে না। ঠিক, বায়োমেট্রিক হলে আমরা কেরলে জিততে পারবো না, বায়োমেট্রিক হলেও ভারতবর্ষের বহু প্রদেশে আমরা জিততে পারবো না। কিন্তু এটা তো মানুষ বলতে পারবে যে নিজের ভোট নিজে দিয়েছে। আসলে নিজের ভোট নিজে যদি না দেয়, তাহলে যারা জিততে পারবে না তারাই এই বিষয়টার প্রতিবাদ করবে, সেটা তারা অপোজ করবে। এখানেও তাই হচ্ছে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, বলছে নির্বাচন কমিশনের অফিস হয়ে গেছে, বিজেপির অফিস হয়ে গেছে নির্বাচন কমিশনটা। ভাই, রাজ্যবাসীরা তোমাদের ওই কি করে? রাজ্য নির্বাচন কমিশনকে তোমরা কেমনভাবে ব্যবহার করো? আজকে আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে। আজকে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গে থাকবে না পশ্চিম বাংলাদেশে চলে যাবে, আজকে সেই সময় এসছে। এখানে কে নির্বাচনে জিতবে, মমতা ব্যানার্জি জিতবে কি মমতা ব্যানার্জি হারবে, এটা যত বড় না প্রশ্ন, তার থেকে বড় প্রশ্ন ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে কিনা। কারণ রোহিঙ্গারা ওখান থেকে এখানে ঢুকছে, তারা ভাষা রপ্ত করছে, তাদের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, তারপর তারা কি করছে, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সইফ আলী খান তো ভাই বিজেপি করেন না, তিনি হিন্দুও নন, তাকে যে ছুরি মেরে আসছে সেটাও একটা রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা। এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সবাইকে বুঝতে হবে, এখানে নোংরা রাজনীতি করার কোনো অবকাশ নেই। না, আমি সৌরভপ্রিয়দা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ইলেকটোরাল রোল আপনি বলছেন যে টেকনিক্যাল বিষয়, এটার মধ্যে বদমতলব থাকতে পারে। বায়োমেট্রিক একটা বলে দিন না, বাংলাতে বায়োমেট্রিক ভোটিং, একদম আঙুলের ছাপ দেবে, সেটা দেখা হবে সেই ব্যক্তি ভোটার কিনা, সেই ভোটটা হবে। প্রথম ধাপ তো এটা করা যায়, বাংলাতে কেন করা যাবে না? দেখো, নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত এটা করা যাবে কি যাবে না মানতে, যদি নির্বাচন কমিশন এই কাজ করে অবশ্যই করা যাবে। তবে বায়োমেট্রিকে অনেক সময় বিভিন্ন সমস্যা হয়। ধরুন, অনেক বয়স্ক মানুষদের আমরা দেখেছি যে আপনি যতই আঙুল বায়োমেট্রিকে ছোঁয়ান না কেন, তার হাতের যে আঙুলের প্রিন্ট কিন্তু আসে না। রেটিনা হবে, রেটিনা হবে, একটা আঙুল তো নয়। তার মানেটা কি? একটা আঙুল তো নয়, আমি বায়োমেট্রিক মানে একটা আঙুল নয়। এই মানুষ, এক মিনিট, এই মানুষগুলো রেশন কার্ড অসুবিধা হচ্ছে না, প্রত্যেকদিন রেশন নিতে গেলে বায়োমেট্রিক্স দিতে হয়। এই মানুষগুলোর মোবাইলে সিম নিতে গেলে অসুবিধা হচ্ছে না। এই মানুষগুলো বাকি যেখানে যেখানে ছাপ মারছে কোথাও অসুবিধা হচ্ছে না, শুধু ভোট এলেই অসুবিধা হবে। আমি এই কথাটা শুধু ভোট এলেই অসুবিধা, রেটিনা হবে। তুমি 1% মানুষের কাছে দেখতে পারবে যে তাদের হাতের ছাপ কোনোভাবেই বায়োমেট্রিক। ঠিক আছে, আরে একটা আঙুল মিলবে না, ব্যাপারটা এই পদ্ধতি তুমি এটা বলো, তুমি ওতে ইনক্লুশন আনো, ওখানে তো তোমাদের তুমি এক মিনিট তুমি ওতে সংশোধনী আনো, তুমি বলো যে একটা থাম্ব
এক্সপ্রেশন থাকবে না, রাইট থাম লেফট থাম দুটো থাকবে, পাঁচটা আঙুল থাকবে, কিছু একটা থাকবে। আমি বলছি যখন নির্বাচন হচ্ছে, যখন ওই কেউ ভোট দিতে যাচ্ছে, তখন ওখানে তৃণমূলের প্রতিনিধি থাকছে, বিজেপির প্রতিনিধি থাকছে, কংগ্রেসের প্রতিনিধি থাকছে এবং সিপিএম এর প্রতিনিধি সবাই থাকছে। যদি এরকম কোনো সমস্যা হয় তখন তোমাদের প্রতিনিধিরা আপত্তি করবে যে না এটা ভুয়ো ভোটার, এ ভোট দিতে পারবে না, আপত্তি করে সেই এই গণতান্ত্রিক অধিকার তোমাদের রয়েছে। তোমার ফোনে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা আছে? একদম আছে। আছে না? তোমার পকেটে টাকাও আছে, তাহলে ইউপিআই কিসের দরকার? আরে ভাই তুমি ডিজিটাল ইন্ডিয়ার যুগে আছো, তুমি বলো ভোটটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাও কিনা। এই নির্বাচনে তুমি হারবে, কিন্তু আগামী নির্বাচনে যাতে গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ হয়, তোমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে নিজের ভোটটা নিজে দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। কালো অক্ষরে লেখা থাকবে তোমাদের এই শব্দগুলো। আচ্ছা আমি এই যে কালো অক্ষরে লেখা থাকবে কি থাকবে না সেটা নিয়ে কোন নির্বাচনে মানে এই নিয়ে 2026-এ আপনারা হারবেন সেটাই বললো। ও আচ্ছা, ওটা দেবুদা কাল রাতে স্বপ্ন দেখেছে। আচ্ছা স্বপ্ন কি দেখছেন না দেখছেন এটা একবার 2 নম্বর অগ্নিমানটা নিয়ে বাকিদের কাছে একবার যাই। এই মুহূর্তে 2 নম্বর অগ্নিমান, ভুয়ো ভোটার বাতিল হলেই ক্ষমতা হারাবেন মমতা। ভুয়ো ভোটার বাতিল হলেই ক্ষমতা হারাবেন মমতা। প্রত্যেকের থেকে 30 সেকেন্ড করে প্রতিক্রিয়া নেব। একদম শুরু করব সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে। সন্ময় বন্দ্যোপাধ্যায়, মাথায় বাজ পড়ার মতন অবস্থা এখন বিভিন্ন পার্টি অফিসগুলোতে। ভুয়ো ভোটার যদি ক্যান্সেল হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকাটা মুশকিল হয়ে যেতে পারে। ময়ূক, আমি তোমাকে একটা কথা বলি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক করেছেন, মনে আছে? ডেপুটি হাই কমিশনার নবান্নে গিয়েছিলেন এবং তার পরের দিনই আমরা দেখেছি তিনি পুশব্যাক পলিসির বিরোধিতায় নেমে গিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস ভারতবর্ষের পুশব্যাক আনঅফিসিয়াল যে পলিসি সেটা সাংঘাতিক বিরোধিতা করছেন এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। আচ্ছা, পুশব্যাক পলিসিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা কেন? এটা আমি আমার মূল প্রশ্ন। এক, দ্বিতীয়ত বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে জাতিশত্রুতে পরিণত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি? পেছনে তার মস্তিষ্কে কাজ করছে রোহিঙ্গাদের ভোটার, শেখ শাহজাহানের ভোটার, শৌকতদের ভোটার। এই ভোটার হিসেবে ভোট করা না গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সংকট এবং সমস্যা। আমি বলছি ময়ূক, আজকের দিনে দাঁড়িয়ে বলা উচিত নয়, তাও বলছি, বিহার নির্বাচনে এবার কিন্তু বিরোধীদের কাছে এমন একটা পরীক্ষা, বিহার হারলে কিন্তু পশ্চিমবঙ্গ বিরোধীরা হারাবে, অর্থাৎ কংগ্রেস, সিপিএম, তৃণমূল এই জোট। এবং এটা নিয়ে একটা বড় এপিসোডও করতে হবে। তার কারণ হচ্ছে অনেকে বলছেন বিহারে যদি প্রশান্ত কিশোর আসে তাহলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, কিন্তু বিহারে যদি এবার বিজেপি আসে পশ্চিমবঙ্গে বিজেপি আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা অন্য একটা এপিসোড করবো, কিন্তু এই মুহূর্তে প্রসূন মৈত্র, কোথাও কি মনে হচ্ছে যে এই 2-3% ভোটের এদিক ওদিক যদি হয়ে যায়, এই ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, এদের যদি সত্যি নামটা বাতিল হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোটা ভোটটা, একটা ভুয়ো ভোটটার পার্সেন্টেজ যেতেও তৃণমূলের কাছে, গোটাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লস। প্রশ্ন 2-3 কত পার্সেন্ট? এটা কি করে ডিসাইড করা হচ্ছে? না আমি আরবিট্রারিলি বললাম। আমার তো আপনি কি কত মোর দেন 10% ভোট? 10% ভোট একটা রাজ্যে যদি ভুয়ো ভোটারের হয় তাহলে আর এর থেকে দুর্ভাগ্যজনক গণতন্ত্রের জন্য কিছু হতে পারে না। বলুন। হতে পারে না, অবশ্যই হতে পারে না, কিন্তু তবুও আমি বলবো মানে ডোন্ট, ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দে হ্যাচ। তো এখানে আমাদের সন্তুষ্টির কোনো জায়গা নেই, এটা একটা প্রসেস। আজকে নির্বাচন কমিশন যেটা শুরু করেছেন যে তাদের বৈধ কাগজপত্র থাকতে হবে, বৈধ প্রসেসের মাধ্যমে আসতে হবে, এটা একটা প্রসেস, এটা শুরু, এটা কিন্তু শেষ নয়। তো আমরা বিহার দেখে যদি উৎফুল্ল হয়ে যাই পশ্চিমবঙ্গ আমাদের দারুণ আচ্ছে দিন আসছে, এটা কিন্তু ঠিক হবে না। আত্মতুষ্টির কোনো জায়গা নেই এখানে। মানে বাংলা একটা খুব ভালো প্রবাদ আছে, জোচ্চুরির বাড়ির নেমন্তন্ন না আচালে বিশ্বাস নেই। তো যতক্ষণ না আচাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের বিশ্বাস করা উচিত নয়। তবে যারা 2-3% বা 5% ভেবে আত্মতুষ্টিতে, সৌরভকে বলতে চাই, আজকে সৌরভের ছেলে মেয়ে এটা কোন দুনিয়ায় থাকবে যেখানে বোরখা হিজাব বাধ্যতামূলক হবে? সৌরভ চায় সেটা? বেশ সৌরভদা আমি আবারও বলছি, না 30 সেকেন্ডের বেশি, 1 মিনিটই না হয় বলুন, কিন্তু আমাকে একটা জিনিস বলুন। প্রসূনদা বলছেন 10% ভোট আপনাদের ভোট ব্যাংকের হচ্ছে ভুয়ো ভোটার,
তার মধ্যে রোহিঙ্গা থাকতে পারে, তার মধ্যে অনুপ্রবেশকারী থাকতে পারে, এমন ভোটারও থাকতে পারে যারা আমরা রিপাবলিক বাংলা লঞ্চ হওয়ার সময় দেখিয়েছিলাম ওপার বাংলা থেকে এপার বাংলায় ভোট দিয়ে আবার চলে যাচ্ছে। এটা তো মমতা ব্যানার্জিও বলেছিলেন। দাদা আমি বলি, সেটা হচ্ছে যে যদি ভুয়ো ভোটার থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছে যেখানে যা ভুয়ো ভোটার আছে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক, তাদেরকে বাদ দিয়ে দিক। আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বলছি। দুই, এটা তো কারণটা বললাম, এটা নিয়ে আবার কারণ ডিবেটে আসছো কেন সুপ্রিম কোর্টে গেছে, কি জন্য গেছে, কারণগুলো বললাম। যে সময় নিয়ে আমাদের আপত্তি, আমাদের সময় নিয়ে আপত্তি, আমাদের কাজ নিয়ে আপত্তি। বাংলার জন্য গেছো না বিহারের জন্য গেছো? বাংলার জন্য গেছো না বিহারের জন্য গেছো? এই যে বারবার দেখাচ্ছি যে ভয় পেয়েছেন মমতা, ভয় পেয়েছেন মমতা। আমি বলি দাদা একটু শোনো, আমেরিকায় ধরে নিলাম আমি বিজেপি গেছে এবং ওখানে ট্রাম্পকে হারিয়ে দেবে নরেন্দ্র মোদী। আমি বলছি যদি ভোট হয় ট্রাম্পকে হারিয়ে দেবে, কিন্তু এটা জেনে রাখুন বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। সেটা হবে পিঁপড়ের মুখে লিপস্টিক পরানোর মতন অবস্থা বিজেপির। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা পৃথিবীর কারণ নেই, মোদির তো নয়। সজলদা, আমার না এই কথাটা শোনার পর একজনের কথা মনে পড়ছে, যিনি বলেছিলেন মোদিজি ये जन्म तो क्या आपको और एक जन्म लेना पड़ेगा, अगला 50 साल में तो नहीं आओगे। आज के তিনি বলছেন हमें फिर ताकत क्षमता में और क्या बोलता है सत्ता में आने के लिए और एक जन्म लेना पड़ेगा। भाई সৌরভ, তুমি সিপিএম বিরোধী আন্দোলনে ছিলে, সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো, একটা সময় ছিল যখন আমরা ভাবতেই পারতাম না যে পশ্চিমবঙ্গকে সিপিএম মুক্ত পশ্চিমবঙ্গ দেখতে আমরা আমাদের জীবনে পাবো কিনা। আজকে সেখানে সিপিএম শূন্য পশ্চিমবঙ্গ দেখছি। আমি জানি তোমার এই ক্লিপিং তোমায় কেটে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে, তোমার দায়বদ্ধতা আছে যে আমি মমতাদির জন্য কি লড়াই করেছি, কিন্তু তুমি যতবার এই লড়াই করছো ততবার তুমি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কার পক্ষে কার বিপক্ষে। সময় শেষ। আমি একদম সোশ্যাল মিডিয়াতে যারা এই মুহূর্তে টিভিতে দেখতে পাচ্ছেন না, আমি অনুরোধ করব তাদেরকে টিভিতে দেখার জন্য। কিন্তু যারা এই মুহূর্তে চলার পথে দেখছেন, ভোট লুটতেই রোহিঙ্গা পোষেন মমতাই প্রশ্ন করেছিলাম তাদের সোশ্যাল মিডিয়াতে, কে কি বলছেন। ফেসবুকে এই মুহূর্তে 98% মানুষ এই মুহূর্তে বলছেন যে হ্যাঁ, 88% মাফ করবেন 88% মানুষ, এবং 12% বলছেন না। এক্স স্যান্ডেলে 100% মানুষ এই মুহূর্তে বলছেন ভোট লুট করতেই রোহিঙ্গা পোষেন মমতা, এটা তাদের মত। এক্স স্যান্ডেলে 100% মানুষ যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, এবং ইউটিউবে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে যারা পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে দেখছেন, জবাব কিশলয়ের অগ্নিবাণ 96% মানুষ এই মুহূর্তে বলছেন হ্যাঁ, এবং 4% মানুষ বলছেন না। শেষ সিদ্ধান্ত 2026-এ আপনারাই নেবেন, কিন্তু ভোটার লিস্ট যদি সংশোধিত হয় রোহিঙ্গারা ভোট দিতে পারবে না। ভারতের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি ভোট দেবে, ভারতীয় হয়ে ভোট দেবে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকবো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিক্ষোভকারীদের লাঠি পেটা পুলিশের সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। বিক্ষোভকারীদের লাঠি পেটা পুলিশের। চাকরি চেয়ে বিক্ষোভ, গ্রাম উন্নয়ন কমিটির মহিলাদের উপর লাঠিপেটা করছে। দেখুন, যে পুলিশ অনুব্রত মণ্ডলকে ধরতে পারে না সেই পুলিশ এই মুহূর্তে মহিলাদেরকে লাঠিপেটা করছে। পুরুষ পুলিশ, কোনো মহিলা পুলিশের দেখতে পাচ্ছেন, কোনো ছবি দেখতে পাচ্ছেন? দেখুন, বীর পুলিশ এদেরকেই বলা হয়। এরা বিরোধীদেরকে এভাবে লাঠিপেটা করতে পারে, মহিলা পুলিশের অনুপস্থিতিতে লাঠিপেটা করতে পারে, কিন্তু এরা রোহিঙ্গা ধরতে পারে না, এরা চাকরি চোরদের ধরতে পারে না। সেই ছবি আসানসোল থেকে, সেই ছবি এই মুহূর্তে। বিক্ষোভকারীদের লাঠিপেটা পুলিশের, চাকরি চেয়ে বিক্ষোভ গ্রাম উন্নয়ন কমিটি। চাকরি দিতে পারে না সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠিপেটা করে সাধারণ প্রান্তিক মধ্যবিত্ত বাঙালিকে। মধ্যবিত্ত বাঙালির সবচেয়ে বড় শত্রু বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনুব্রত মণ্ডলের সামনে ইয়েস স্যার করে এবং লাঠিপেটা করে মহিলাদেরকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সোজাসুজি স্বর্ণালী কি নিয়ে জানাতে।
MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।